তো দেখো, আজকের আমরা পুষ্টি বিজ্ঞান নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো আইসিডিএস এর সিলেবাস আগের দিন স্যার তোমাদের সাথে আলোচনা করে দিয়েছে। পুরো পরীক্ষা কিভাবে হবে, পরীক্ষার স্ট্র্যাটেজি সবকিছু আলোচনা হয়ে গেছে তোমাদের সাথে। তো নতুন করে আমি সেগুলোর মধ্যে আর যাচ্ছি না। পুষ্টি বিজ্ঞানটা আমি তোমাদের পড়াবো। ঠিক আছে? তো পুষ্টি বিজ্ঞান পড়ার আগে কতগুলো কথা একটু তোমাদের সাথে বলে নিতে চাই, তারপর আমি টপিকে ঢুকবো। সেটা হলো, পুষ্টি সম্বন্ধে সবারই কম বেশি ধারণা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। ঠিক আছে, ছোট থেকে হয়তো পুষ্টিবিজ্ঞান সেভাবে আমরা পড়িনি কোনো টপিক হিসেবে বা সাবজেক্ট হিসেবে, কিন্তু পুষ্টি সম্বন্ধে ধারণা কম বেশি সবারই রয়েছে। কারণ বাবা মা ছোট থেকে বলে এসছে, এটা খা, এই ফলটা খা, এটা খেলে শরীরে বেশি রক্ত হবে, এটা খা, এটা খেলে শরীরে বেশি ভিটামিন হবে। এরকম অনেক কথাই দেখো আমরা কম বেশি শুনে এসেছি। কিন্তু তার মধ্যে অনেক ভুল ধারণা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। আমরা অনেকেই জানি এটা খেলে বেশি ভিটামিন হবে, এটা খেলে বেশি শরীরে রক্ত হবে, এই মাছ খাওয়া ভালো, বেশি বেশি ডিম খাওয়া ভালো। অনেকে অনেক রকম ভেবেছি। কিন্তু এবার আমাদের জানতে হবে সঠিক তথ্যটা কি। সেটা আমরা কিভাবে জানবো? পড়াশোনার মাধ্যমে জানবো। তাই দেখো, শুধু পুষ্টিবিজ্ঞানটা যে আমরা পরীক্ষার সিলেবাসে আছে বলে পড়বো, বা শুধু জাস্ট কিছু এমসিকিউ করব নাম্বার পাওয়ার জন্য, এমনটা নয়। কারণ আমি মনে করি, দেখো আইসিডিএস এ যতগুলো টপিক রয়েছে, মানে ধরো হিস্ট্রি তোমাকে পড়তে হবে, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ম্যাথ, ইংলিশ সবই পড়তে হবে। তার মধ্যে নিউট্রিশনটা বলতে গেলে একদম সবার থেকে আলাদা এবং অন্যতম। তার কারণ দেখো, এখান থেকে পড়ে যে শুধু আমরা এমসিকিউ পারবো বা পুষ্টি সম্বন্ধে ধারণা হবে তা নয়, আমাদের নিজেদের জীবনে এটা আমরা কাজে লাগাতে পারবো। নিজেদের বাচ্চাদের কিরকম খাওয়ানো উচিত, তাদেরকে ছোট থেকে কিরকম লাইফস্টাইলে মানে আমাদেরকে বড় করতে হবে, আমাদের নিজেদের খাবার, নিজেদের যে বয়স সেই বয়স অনুযায়ী আমাদের কি খাবার হওয়া উচিত, কি ডায়েট চার্ট হওয়া উচিত, সেটা আমরা নিজেরাই তৈরি করতে পারবো যদি ভালো করে আমরা পড়ি। তার জন্য কোনো ডায়েটিশিয়ানের প্রয়োজন নেই। ঠিক আছে? তো তার জন্য পুষ্টিবিজ্ঞানটা খুব ভালো করে আমরা পড়বো, মুখস্থ করব পরীক্ষার জন্য, প্লাস নিজের জীবন ধারণের জন্য। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে? তো চলো, আজকে আমরা স্টার্ট করছি। আচ্ছা, প্রথমে জানি পুষ্টি বিজ্ঞানটা কি। ছোট থেকে আমরা পড়েছি, 7-8 ছিল কি ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান দুটো আলাদা ছিল। ঠিক আছে? তো বিজ্ঞানের যে শাখায় পুষ্টি সম্বন্ধে আমরা সামগ্রিক একটা ধারণা পাই, পুষ্টি কি, মানব মানব জীবনে পুষ্টির যে ভূমিকা কি, সেটা নিয়ে আমরা যে একটা মানে পরিষ্কার একটা ধারণা বা সম্যক ধারণা পাই, তাকেই আমরা বলবো পুষ্টি বিজ্ঞান। ঠিক আছে? বেশি প্রেসার নেওয়ার কোনো দরকার নেই, আমরা আস্তে আস্তে পড়বো, আস্তে আস্তে জানবো এবং ভালোভাবে জানবো। এটাই আমাদের মেন উদ্দেশ্য। ঠিক আছে? তো চলো দেখা যাক পুষ্টি কাকে বলে। পুষ্টিবিজ্ঞান, যার ইংরেজিতে আমরা কি বলি, নিউট্রিশন। ঠিক আছে, দুটো টার্মই মনে রাখবে, পুষ্টিবিজ্ঞানের ইংলিশটা হচ্ছে নিউট্রিশন। চলো, পুষ্টি কাকে বলে আমরা আগে জেনে নিই। দেখো, পুষ্টি হলো একটা প্রক্রিয়া। ঠিক আছে? পুষ্টি একটা প্রক্রিয়া, একটা প্রসেস। তাহলে যে প্রক্রিয়ায় জীব খাদ্যবস্তু গ্রহণ করে, পরিপাক, শোষণ ও আত্তীকরণের মাধ্যমে শক্তি উৎপাদন করে এবং দেহাংশ গঠন ও ক্ষয় পূরণ করে, তাকে পুষ্টি বলে। ঠিক আছে? এটা একটা প্রসেস যার মাধ্যমে পুরো কাজটা হয়। পুরো কাজটার পুরো পদ্ধতিটাকেই আমরা বলবো পুষ্টি। ঠিক আছে? এবার আমরা পড়বো খাদ্য কাকে বলে। খাদ্য কাকে বলে আমরা সবাই জানি, যেটা আমরা খাই সেটাই খাদ্য। তার মধ্যে কিছু ভালো খাবার হয়, কিছু খারাপ খাবার হয়, সেটা তোমরা পরে জানবো। আগে খাদ্যটা কি না, যা খেয়ে শরীর পুষ্টি পায়, যেটার ফলে শরীর পুষ্টি লাভ করে, শক্তি জাগে এবং বৃদ্ধি ঘটে, তাকে আমরা বলবো খাদ্য। তার মানে এখানে খাদ্যটা কারণ আর পুষ্টিটা হচ্ছে ফলাফল। ঠিক আছে? পুষ্টিটা কি করে হচ্ছে, কারণ কি খাদ্য, খাদ্যটা খাচ্ছি তাই পুষ্টিটা হচ্ছে। আর পুষ্টিটা হলো ফলাফল, খাদ্যটা খাচ্ছি তার ফলস্বরূপ আমাদের দেহে পুষ্টির বিকাশ ঘটছে। ঠিক আছে? এটা হলো খাদ্য আর পুষ্টির পার্থক্য। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এবার দেখো, সুষম খাদ্য কাকে বলে। সবাইকে বলবো, সবাই ইংরেজিতে ভালো হবে না আমি জানি, কারোর কোনো বিষয়ে দুর্বলতা থাকতে পারে, কিন্তু তবুও সবাইকে বলবো বাংলার সাথে সাথে পাশে যে ব্র্যাকেটে ইংলিশ টার্মটা আছে সেটাকেও পড়ার বা মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? যে আমি তো ইংরাজিতে ভালো না, বা পরীক্ষার প্রশ্ন তো বাংলাতেই আসবে, আমি আর ইংরাজি পড়ে কি করব। না, নিজের জানার জন্য ইংরাজিটা পড়া দরকার। ওকে, দেখো, সুষম খাদ্য কাকে আমরা বলবো, যার ইংরেজি কি, ব্যালেন্সড ডায়েট। কারণ দেখো, খাবার মানে যা কিছু বাজার থেকে কিনে নিয়ে এসে খেয়ে নিলাম, সেটা খেয়েই শরীরে প্রচুর আমার লাভ হয়ে যাচ্ছে, সেটা নয়, সেটা তোমরাও জানো সবাই কম বেশি। ঠিক আছে? তাহলে সুষম খাদ্য কাকে বলবো, যেটাকে আমরা প্রপার ডায়েট বা ব্যালেন্স ডায়েট আমরা বলবো। ঠিক আছে? চলো দেখে নি। যে খাদ্যে পরিমিত পরিমাণে শর্করা, আমিষ মানে যেটাকে আমরা প্রোটিন বলছি, শর্করা,
প্রোটিন বা আমিষ, স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ ও জল থাকে এবং যা থেকে দেহের ক্যালোরির চাহিদা মেটে তাকে আমরা বলবো সুষম খাদ্য। আচ্ছা, কেউ কিছু বলবে? মাইক অন করলো মনে হচ্ছে কেউ একজন। আচ্ছা, ভুল করে হয়ে গেছে হয়তো। ঠিক আছে, তাহলে সুষম খাদ্য আমরা কাকে বলবো? যে খাদ্যে পরিমিত পরিমাণে, মানে ঠিক যেটা যতটুকু দরকার। কারণ আমরা জানি কোনো জিনিস অতিরিক্ত ভালো নয়, কোনো জিনিস কমও ভালো নয়, দুটোতেই সমস্যা। খাবার অতিরিক্ত খেয়ে নিলে সমস্যা, ভিটামিন বেশি হয়ে গেলে আবার তার ফলেও রোগ হবে, আবার কম হয়ে গেলেও সমস্যা। তাহলে একদম প্রপার পরিমাণে যে খাদ্যে শর্করা থাকবে, প্রোটিন থাকবে, স্নেহ পদার্থ মানে যাকে আমরা ফ্যাট বলি, ভিটামিন, খনিজ লবণ, জল থাকবে, সেই খাদ্যটাকে আমরা বলতে পারি সুষম খাদ্য, প্রপার খাদ্য, ব্যালেন্সড ডায়েট। সবকিছু যেখানে ব্যালেন্সড ভাবে রয়েছে, ঠিক আছে, এবং যা থেকে দেহের ক্যালোরির চাহিদা মিটবে। ক্যালোরির চাহিদা মানে শরীরের শক্তি যেখান থেকে আমরা পাবো, খেলে আমরা শক্তি পাবো তবে না কাজ করার ক্ষমতা পাবো। তো সেই ক্যালোরির চাহিদাটা তো মেটাতে হবে খাবারের মাধ্যমে, সেটাকেই আমরা বলবো সুষম খাদ্য। দেখো, তারপরে দেখো, খাদ্যের মূল উৎস কি? সজীব দেহ। ঠিক আছে, খাদ্য বিভিন্ন যৌগের সমন্বয়ে গঠিত। আমরা জানি আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে মূলত খাদ্য পাই। খাদ্য বলতে কি বোঝায়? খাদ্য বলতে সেই জৈব উপাদানকে বোঝায় যা জীবের দেহ গঠন, শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়, যে কথাটা আমরা আগে বললাম। খাদ্যের মধ্যে যে সকল উপাদান বা পুষ্টিদ্রব্য থাকে তা আমাদের মেন তিনটে কাজ করে। খাদ্য খেলে তার তো কিছু কাজ রয়েছে, ফলাফল রয়েছে। ফলাফল তিনটে কি? এক নম্বরে দেখো কি রয়েছে, জীবের বৃদ্ধি, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ। একটা শিশু যখন ছোট থাকে, সে যখন খাবার খাচ্ছে, তার ডেভেলপমেন্ট হচ্ছে। কিছু কিছু শিশুকে দেখো আমরা বলে থাকি যে বাবা এর পাটা দেখ কি সরু, এ বাবা পাটা সরু, পেটটা খুব ফোলা, তার মানে সে কোনো রোগে ভুগছে। তার ঠিকঠাক প্রপার খাবার, মানে শরীরের খাবার যে প্রপার দরকার সেটা ঠিক মতো যায়নি, যার জন্য তার বৃদ্ধিতে প্রবলেম হয়েছে। অপুষ্টিতে সে ভুগছে, আমরা বলি না অপুষ্টিতে ভুগছে, পুষ্টি ঠিক মতো হয়নি, ঠিক মতো খাবার তার শরীরে যায়নি। তার মানে ঠিক মতো খাবার গেলেই কিন্তু তবেই শিশুটার বৃদ্ধি পরিপূর্ণ হবে। তাহলে জীবের বৃদ্ধি ঘটাবে। দু নম্বর কি? ক্ষয়পূরণ। বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের বিভিন্ন শরীরে বিভিন্ন রকমের মানে হাড়ের ক্ষয় থেকে বিভিন্ন কিছু হতে থাকে। তো সেগুলো পূরণ করার জন্য বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের খাবারের চাহিদা আমাদের হয়। তো সেই ক্ষয় পূরণ করার জন্য কিন্তু খাদ্যের দরকার। এবং রক্ষণাবেক্ষণ, যেটাকে আমরা মেনটেনেন্স বলি, শরীরকে ঠিক রাখার জন্য, সঠিকভাবে পরিচালনা করার জন্য খাদ্য দরকার। এটা গেল এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্টে দেখো, তাপ শক্তি ও কর্মশক্তি প্রদান। তাহলে খাবারটা যে খাচ্ছি তার ফলে কি হচ্ছে? খাবার থেকে আমাদের ক্যালোরি, তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, যেটা আমাদের কর্মশক্তি দিচ্ছে। কাজ করার যে এনার্জি সেটা আমরা পাচ্ছি খাদ্যের মাধ্যমে। ওকে। তিন নম্বর দেখো, রোগ প্রতিরোধ ও শারীরবৃত্তীয় কাজ, পরিপাক, শ্বসন, রেচন ইত্যাদি নিয়ন্ত্রণ করে। শারীরবৃত্তীয় কাজ মানে পরিপাক হবে, খাদ্য দেহে যাবে, সেটা পরিপাক হবে, শ্বসন এবং রেচন, এই যে প্রক্রিয়াগুলো দেহের রয়েছে, পরে ডিটেলস এগুলো অন্য চ্যাপ্টারে যখন একটা একটা চ্যাপ্টার যখন কমপ্লিট হবে ডিটেলস এগুলো জানতে পারবে, শারীরবৃত্তীয় যে কাজগুলো রয়েছে সব। রোগ প্রতিরোধ, কারণ দেখো আমাদের খাদ্যের মাধ্যমে আলটিমেট কোনো রোগ যেন না আমাদের এফেক্ট করে সেটা আমাদেরকে ভাবতে হবে। তো সবকিছু ভেবে কিন্তু আমাদের খাদ্য একটা গ্রহণ করতে হবে। তাহলে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে, তার জন্য খাদ্যটা আমাদের সঠিক পরিমাণে খেতে হবে এবং সঠিকভাবে খেতে হবে। এই তিনটে মেনলি কাজ খাদ্যের। দেখো পরেরটা দেখো, খাদ্য উপাদান। এবার আমাদের জানতে হবে, এটা তো একটা প্রাথমিক পর্যায়ে আলোচনা তোমাদেরকে দেখালাম। এবার দেখো রয়েছে খাদ্য উপাদান। খাদ্য উপাদান কি? মানে খাদ্যে কি কি উপাদান বা মেটেরিয়াল থাকে সেটা আমাদের জানতে হবে। দেখো, খাদ্য অনেক রাসায়নিক উপাদান সমন্বয়ে গঠিত। এই রাসায়নিক উপাদানগুলিকে খাদ্য উপাদান বলা হয়। কেবলমাত্র একটি উপাদান দিয়ে গঠিত এমন খাদ্যবস্তুর সংখ্যা খুবই কম, সেরকম প্রায় নেই বললেই চলে। উপাদান অনুযায়ী দেখো খাদ্যবস্তুকে তিন ভাগে ভাগ করা হয়েছে। ভালোভাবে এই জিনিসগুলো মনে করবে, যেগুলো পয়েন্ট আকারে লেখা আছে ভালোভাবে দেখে নাও। প্রথমে রয়েছে দেখো আমিষ বা প্রোটিন। ছোট থেকে এই নামগুলো সবাই শুনেছি, প্রোটিন, ফ্যাট, শর্করা শুনেছি, সেগুলোই আবার পড়ানো হচ্ছে। এবার একদম পড়ার মতো করে পড়তে হবে, ঠিক আছে? আমিষ বা প্রোটিন কি? তার মেন কাজটা কি? ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন আর দেহ গঠন করবে। প্রোটিনের মেন কাজটা কিন্তু ক্ষয় পূরণ করবে, বৃদ্ধি ঘটাবে, দেহকে পুরো গঠন করবে। এটা হচ্ছে প্রোটিনের কাজ। কাজ দিয়ে আসতে পারে, কিন্তু যদি বলে প্রোটিনের কাজ কি বলে চারটে অপশন দিয়ে দিল, ঠিক আছে, সেইভাবে কিন্তু তোমাদেরকে খুঁটিয়ে পড়তে হবে জিনিসগুলো। দু নম্বরে দেখো শর্করা বা শ্বেত সার যাকে আমরা বলি,
তার কাজটা কি শক্তি উৎপাদনে সহায়তা করে, সেটা কিন্তু আবার ক্ষয়পূরণ বৃদ্ধি সাধনে তার দরকার নেই। শর্করা মেনলি কাজ করে শক্তি উৎপাদন, ঠিক আছে, ইনস্ট্যান্ট এনার্জি পাবো। ঠিক আছে, যখন দেখবে আমরা হচ্ছে উপোস করে থাকি সারাদিন পুজোর সময়, কোনো পুজো দিতে গেলে যে মেয়েরা ব্রত করে, ব্রত পালন করে, সারাদিন উপোস থাকি, উপোস করে এসে আমরা কি খাই ঝট করে, মানে মাংস ডিম এসব খাই, খাওয়া যাবে না ওগুলো, মানে আমিষের জন্য নয়, ওগুলো আমরা খাই না। আমরা কি খাই ঝট করে এসে সাবু খাই, ঠিক আছে, সাবু খাই, ওটা ইনস্ট্যান্ট এনার্জি আমাদেরকে প্রদান করে, ওটার মধ্যে হাই লেভেলের শর্করা রয়েছে, ঠিক আছে, যেটা আমাদের ইনস্ট্যান্ট শক্তি দেবে, কারণ সারাদিন কিছু খাইনি, ইনস্ট্যান্ট এক বাটি সাবু খেলে ইনস্ট্যান্ট আমাদের মধ্যে একটা এনার্জি আসে, ঠিক আছে। তো শর্করা বা শ্বেতসার জাতীয় যে সমস্ত খাদ্য সেগুলো ইনস্ট্যান্ট এনার্জি দেয়, ওকে। তাই শর্করার খাদ্যের কাজ এটা বললে কিন্তু শক্তি উৎপাদন যে অপশনে থাকবে সেটাতেই তোমরা মার্ক করবে। 3 নম্বরে দেখো স্নেহ জাতীয় খাদ্য বা চর্বি যেটাকে বলি, বা স্নেহ জাতীয় খাদ্য বা ফ্যাট, সে কি করে, তাপ ও শক্তি উৎপাদন করে, এরও কিন্তু একই কাজ, তাপ ও শক্তি উৎপাদন করা, ঠিক আছে, গেল। এছাড়া 3 প্রকার আরো অন্যান্য উপাদান রয়েছে, যেরকম দেখো ভিটামিন, যেগুলো একটু কম পরিমাণে লাগে, ঠিক আছে, যেগুলো খাদ্যের মধ্যে ওই প্রোটিন ফ্যাট শর্করা তো মেন থাকে, এগুলো একটু কম পরিমাণে থাকে, কিন্তু ওই কমটা না থাকলে আবার সমস্যা হয়ে যাবে, সেটাতেও সমস্যা। কি থাকে, ভিটামিন আমরা জানি, খনিজ লবণ আর জল। ভিটামিন কি, রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়, জৈব রাসায়নিক বিক্রিয়ায় উদ্দীপনা যোগায়, তাহলে ভিটামিনের মেন কাজ যদি বলা হয় সেটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ঠিক আছে, এটা মেন কাজ। 2 নম্বর খনিজ লবণ বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় অংশ নেয়। 3 নম্বর রয়েছে জল, জলের কাজ আমরা জানি, দেহে জলের সমতা রক্ষা করে, জল না হলে কোষের মধ্যে যে কাজ, কোষের যে ফাংশন সেটা ঠিক মতো হবে না, কোষের গুণাবলী নিয়ন্ত্রণ করে, এবং কোষ অঙ্গাণুগুলো যেগুলো রয়েছে আমাদের, তাদের ধারণ ও তাপের সমতাকে ব্যালেন্স করে, রক্ষা করে, ঠিক আছে। চলো পরে যাব, তাহলে এবার এখানে দেখো আমরা পড়লাম শর্করা, প্রোটিন আর ফ্যাট, এবার ওদের সম্বন্ধে আমাদেরকে ডিটেলসে জানতে হবে। চলো প্রথমে রয়েছে শর্করা। চলো 1 নম্বরে দেখো কি রয়েছে, শর্করা শক্তি উৎপাদনকারী খাদ্য আর শর্করা সহজপাচ্য। আগেই বললাম শর্করা ইনস্ট্যান্ট এনার্জি দেয়, ইনস্ট্যান্ট শক্তি দেয়, এটা আমাদেরকে একদম মাথায় রাখতে হবে। শর্করা সহজপাচ্য, তার মানে আমি যদি শর্করা প্রোটিন ফ্যাট খাই, সব থেকে আগে হজম হবে কোনটা, শর্করা আগে হজম হবে, ঠিক আছে, প্রোটিন আর ফ্যাট হজম হতে কিন্তু অনেকটা টাইম লাগবে, সেই জায়গায় শর্করা ঝট করে হজম হয়ে যাবে, সহজপাচ্য, ঠিক আছে। 2 নম্বর পয়েন্টে দেখো কি রয়েছে, 1 গ্রাম শর্করা 4 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করে। এটা প্রচুর পরীক্ষায় আসে, যেগুলো পরীক্ষায় প্রচুর আসে সেগুলো আমি এক্সট্রা করে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা অবশ্যই মাথায় রাখবে। 1 গ্রাম শর্করা কত তাপ উৎপন্ন করে, অপশন আসবে 4, 5, 6, 7, এরকম 4টে অপশন দিয়ে দিল, 4 কিলো ক্যালোরি, 6 কিলো ক্যালোরি, এরকম দিয়ে দিল। মনে রাখবে 4 কিলো ক্যালোরি, তাহলে 1 গ্রাম শর্করা থেকে 4 কিলো ক্যালোরি তাপ আমরা পাই। পরেরটা, আমাদের দৈনন্দিন খাদ্যের বিভিন্ন উপাদানগুলোর মধ্যে শর্করার পরিমাণ সবচেয়ে বেশি থাকে, কারণ দেখো সকাল থেকে উঠে আমরা ফার্স্টে কি খাই, কেউ মুড়ি খাই, কেউ পাউরুটি খাই, এইসব খাই সকাল থেকে উঠে, তারপরে দুপুরে লাঞ্চে ভাত থাকে, রাতে কারোর ভাত থাকে বা রুটি থাকে, বেশিরভাগ এগুলোই কিন্তু সবই শর্করার মধ্যে পড়ছে, ঠিক আছে। ফল খুব লিমিটেড পরিমাণে হয়তো দুপুর বা বিকেলের দিকে আমরা খেয়ে থাকি, তাই সব থেকে বেশি কিন্তু থাকে শর্করা সারাদিনের খাবারের মধ্যে, এটা আমাদের মাথায় রাখতে হবে। পরের পয়েন্টে দেখো, সব শর্করা কি দিয়ে তৈরি, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন, এই 3টি মৌলিক উপাদানের সমন্বয়ে গঠিত, ঠিক আছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে যে শর্করা কোন 3টে মৌলিক উপাদানের সমন্বয়ে গঠিত, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন, মনে রাখবে। তারপরে দেখো শর্করা দেহের কর্মক্ষমতা যোগায়, যেটা আগেই বললাম। গ্লুকোজ এক ধরনের সরল শর্করা, আমরা যে বলি না শরীরে গ্লুকোজের পরিমাণ কমে গেছে বা গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে, তো গ্লুকোজ এক ধরনের শর্করার উদাহরণ, এবং এটা সরল শর্করা। এবার শর্করার কিছু ভাগ তোমাদেরকে দেখাচ্ছি, দেখো রাসায়নিক গঠন পদ্ধতি অনুসারে দেখো শর্করাকে 3 ভাগে ভাগ করা হয়, দেখো মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, ভালো করে শুনবে, বারবার বলছি অন্যমনস্ক একদম হবে না, ভালো করে শুনবে। মনোস্যাকারাইড একটা মাত্র শর্করা দিয়ে যেটা গঠিত হয় তাকে আমরা বলবো মনোস্যাকারাইড, তাকে মৌলিক শর্করাও বলা হয়। দুটো মনোস্যাকারাইড মিলে তৈরি হয় ডাইস্যাকারাইড, যেখানে দুটো মনোস্যাকারাইড মিলছে। আর বহু শর্করা মানে যেখানে অনেকগুলো শর্করার অণুর দীর্ঘ শৃঙ্খল মিলে, এখানে শিকল আছে, শিকল বা শৃঙ্খল মিলে তৈরি হয় পলিস্যাকারাইড। একটু বলে দিই, মোনো, এই যে মোনো টার্মটা তোমরা যে কোনো শব্দের সাথে যখন অ্যাটাচ দেখতে পাবে, মোনো ইজ ইকুয়াল টু 1, তার মানে মোনো কথাটা যেখানে থাকবে সেখানে ভাববে এক, এক সংখ্যাকে ইন্ডিকেট করছে, ঠিক আছে।
তাহলে মনো যে কোনো, যেরকম ইংলিশে পড়ি মনোলগ, ঠিক আছে, সেখানেও এক, ঠিক আছে, তো মনোস্যাকারাইড এখানেও এক, একটা মাত্র শর্করা দিয়ে তৈরি হচ্ছে, তাই মনোস্যাকারাইড। ডাই কথার অর্থ দুটো, দুটো মনোস্যাকারাইড মিলছে, তাই এখানে বলছি ডাইস্যাকারাইড। তাহলে মনো মানে এক, ডাই মানে দুই, আর পলি মানে বহু, এটা সবসময় মাথায় রাখবে। তাই একটা মাত্র শর্করা হচ্ছে, তাই মনোস্যাকারাইড, যাকে আমরা মৌলিক শর্করা বলছি। স্যার তোমাদের আগের দিন শিখিয়েছে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, ঠিক আছে, ম্যাথের প্রশ্ন জিজ্ঞাসা করব না। এখানে কেন বললাম মৌলিক সংখ্যা যেভাবে আমরা মনে রেখেছি সেভাবে আমরা মৌলিক শর্করাও মনে রাখবো, ঠিক আছে। মৌলিক, মনো এগুলো সব এক, ডাইস্যাকারাইড মানে দুই, আর পলিস্যাকারাইড মানে অনেকগুলো, ঠিক আছে। এবার মনোস্যাকারাইডের কিছু উদাহরণ জানবো। দেখো গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, দেখতে পাচ্ছ উদাহরণগুলোকে হাইলাইট করা আছে। হাইলাইট পোর্শন গুলো খুব ভালো করে পড়বে, পুরোটাই তো ভালো করে পড়বে, হাইলাইটেড পোর্শন গুলো বেশি ভালো করে পড়বে, কারণ ওখান থেকে প্রচুর প্রশ্ন আসবে। যেরকম দেখো হঠাৎ করে প্রশ্ন দিয়ে দিতে পারে ফলে কোনটি থাকে, চারটে অপশন দেবে, ফ্রুক্টোজ, গ্লুকোজ, গ্যালাক্টোজ, ল্যাকটোজ, চারটে দিয়ে দিল। তুমি ভাববে হাই এগুলো কোথায় ছিল, এখানে লেখাই আছে ফ্রুক্টোজের পাশে দেখো ব্র্যাকেটে ফলের শর্করা, ফলে থাকে ফ্রুক্টোজ, ঠিক আছে। নিচে দেখো গ্যালাক্টোজ দুধের শর্করা, ফ্রুক্টোজ ফলের শর্করা, নিচে দেখো ডাইস্যাকারাইডের উদাহরণ দেওয়া আছে সুক্রোজ, চিনি, ল্যাকটোজ দুধের শর্করা, মল্টোজ বার্লি, বার্লিতে যে শর্করা থাকে সেটা হচ্ছে মল্টোজ। তাহলে এগুলো কিন্তু প্রচুর প্রচুর পরীক্ষায় এসে থাকে, আমি বারবার মেনশন করছি, এগুলো ভালো করে মুখস্থ করবে। দিয়ে দিল দুধের শর্করা কি, দুধের শর্করা কিন্তু আমি একটু বলে রাখি এই ক্ষেত্রে, দুধের শর্করা কিন্তু ল্যাকটোজো আবার গ্যালাক্টোজো। ল্যাকটোজটা কি, দুটো মনোস্যাকারাইড, তাহলে যে কোনো কিছু আমাদের হজম করতে গেলে বা যে কোনো কিছু যখন আমাদের দেহে মানে সংশ্লেষিত হবে তার জন্য তাকে আগে ভাঙতে হবে। তাহলে ল্যাকটোজ যেহেতু দুটো মনোস্যাকারাইড আছে, তাই ওটা দুধের সাথে আমাদের শরীরে যখন যাচ্ছে ল্যাকটোজ হিসেবে কিন্তু ওটার সংশ্লেষ হবে না, ওটাকে আগে ভাঙবে, ভেঙে ওটা গ্যালাক্টোজে পরিণত হবে, তারপর শরীরে ওটা সংশ্লেষিত হবে। বোঝাতে পারছি? আবারও বলছি, ল্যাকটোজ মানে ওখানে দেখো দুটো মনোস্যাকারাইড রয়েছে, তাহলে ওটা ভেঙে ভেঙে তার সরল ফর্মে যাবে, তারপরে শরীরে বিশ্লেষিত হবে। তাহলে সরল ফর্মটা কোনটা বললাম, গ্যালাক্টোজ। তাহলে ল্যাকটোজ ভেঙে গ্যালাক্টোজে পরিণত হবে, তারপর সেটা আমাদের দেহে সংশ্লেষিত হবে, ঠিক আছে। তার মানে দুধে ল্যাকটোজও থাকে গ্যালাক্টোজও থাকে, মনে রাখবে ল্যাকটোজ ভেঙে গ্যালাক্টোজ পরিণত হয়, তারপরে সেটা আমাদের হজম হয়। ওকে, চিনিতে কি থাকে, সুক্রোজ থাকে, আর বার্লিতে কি থাকে, মল্টোজ থাকে। ভালোভাবে এগুলো মুখস্থ করবে। পরে দেখো পলিস্যাকারাইড, যেটা বললাম পলিস্যাকারাইডের কিছু উদাহরণ দেখো, স্টার্চ প্রচুর আছে, উদ্ভিজ্জ দেহে যে শর্করা থাকে বা উদ্ভিজ্জ দেহে যে সঞ্চিত শর্করা তার নাম কি, স্টার্চ বা শ্বেতসার, যেটাকে আমরা বাংলায় বলি শ্বেতসার। যদি খাতা পেন নিয়ে অবশ্যই বসবে, কোনো টার্ম লেখার প্রয়োজন হলে লিখে নেবে, স্টার্চের আরেকটা নাম কিন্তু শ্বেতসার, ঠিক আছে। তাহলে উদ্ভিজ্জ দেহে যে সঞ্চিত শর্করা তাকে আমরা বলবো স্টার্চ, যাকে আমরা বাংলায় বলবো শ্বেতসার। আর ওই একই প্রশ্ন যদি আসে, আচ্ছা পলিস্যাকারাইডটা বলবো তাই তো, আচ্ছা পলিস্যাকারাইডটা হচ্ছে যেরকম বললাম মনোস্যাকারাইড মানে একটা, একটা মাত্র শর্করা, ডাইস্যাকারাইড মানে দুটো মনোস্যাকারাইড মিলে তৈরি হচ্ছে ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড মানে অনেকগুলো যেখানে শর্করা থাকবে, অনেকগুলো মনোস্যাকারাইড মিলে যেটা তৈরি করবে প্রচুর, মানে সেটা দুইয়ের বেশি, তিন থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, 10টা থাকতে পারে, তাকে আমরা বলবো পলিস্যাকারাইড, ঠিক আছে। এবার উদাহরণ পলিস্যাকারাইডের, স্টার্চ যেটা উদ্ভিদ দেহে থাকে স্টার্চ, আর প্রাণী দেহে সঞ্চিত শক্তি হিসেবে থাকে গ্লাইকোজেন। এইটা মনে রাখতে হবে যে উদ্ভিজ্জ দেহে যে সঞ্চিত শর্করা তার নাম কি, স্টার্চ বা শ্বেতসার, সেই জিনিসটাই যখন প্রাণী দেহে সঞ্চিত হচ্ছে তার নাম কি, গ্লাইকোজেন, দেখো ব্র্যাকেটে মেনশন করা আছে। আর সেলুলোজটা হচ্ছে আঁশ, ঠিক আছে। পরের পয়েন্টটা দেখো, শর্করা স্নেহ ও আমিষের মধ্যে শর্করা সর্বাপেক্ষা সহজপাচ্য, এই পয়েন্টটা আমরা আগেও পড়েছি যে শর্করা সবার আগে হজম হয়ে যায়, ফার্স্ট, খুব ফাস্ট হজম হয়। দেহে শোষিত হওয়ার পর শর্করা খুব কম সময় তাপ উৎপন্ন করে দেহে শক্তি যোগায়, ওই জন্যই বললাম ইনস্ট্যান্ট এনার্জি পাবো আমরা খেলে ঝট করে। পরের পয়েন্ট দেখো, মানব দেহে প্রায় 300 থেকে 400 গ্রাম শর্করা জমা থাকতে পারে, এটা একটা পরিমাণ দেওয়া আছে, এটা মনে রাখবে। পরেরটা দেখো, বয়স, দেহের ওজন, উচ্চতা, পরিশ্রমের মাত্রার উপর শর্করার চাহিদা নির্ভর করে। মানে দেখো একটা ছোট বাচ্চার যে শর্করার চাহিদা, নিশ্চয়ই তোমার যে বয়স, ধরো 25, 26, কারোর 32, এখানে অনেক বয়সেরই সবাই রয়েছে, তো সবার কিন্তু বয়স অনুযায়ী চাহিদা আলাদা আলাদা,
ঠিক আছে? এমন নয় যে আমার যে চাহিদা সেটা একজন 60 বছর বয়স্ক যে ব্যক্তি তার চাহিদা সেম হবে না, বয়স অনুযায়ী আলাদা আলাদা হবে। বয়স শরীরের গঠন এবং উচ্চতার উপরেও অনেকটা ডিপেন্ড করে। ঠিক আছে? পরের পয়েন্টে দেখো কি রয়েছে, একজন পূর্ণবয়স্ক পুরুষের শর্করার দৈনিক চাহিদা কত? লেখা আছে কি প্রতি কিলোগ্রাম ওজনে 4.6 গ্রাম হয়ে থাকে। মানে ধরো তার ওজন 60 কেজি, তাহলে 60 কেজি যদি হয় তাহলে প্রতি গ্রাম যদি 4.6 হয় তাহলে 60 কেজিতে কত হবে? 60 × 4.6 মানে 276 গ্রাম। ঠিক আছে? তাহলে প্রতি কেজিতে যত, আর তার ওজন যেটা দুটো গুণ করে দিলে আমরা সেটা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে আমাদের মোট প্রয়োজনীয় ক্যালোরির 60% ভাগ শর্করা থেকে গ্রহণ করা দরকার। মানে আমাদের শরীরে যে শক্তির দরকার, শক্তি তো আমরা সব থেকে পাবো, ক্যালোরি থেকে পাবো, প্রোটিন থেকে পাবো, ফ্যাট থেকে পাবো, সব থেকে বেশি পরিমাণ কোত্থেকে পাই? আমরা শর্করা থেকে। কারণ আমরা শর্করাটাই তো সারাদিন বেশি খাই, মুড়ি খাচ্ছি, ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, ওটাই খাই। হয়তো ডিম সারাদিনে একটা খেলাম, তো তার জায়গায় তো মুড়ি রুটি ভাতের পরিমাণ বেশি। তো ওই জন্যেই শর্করা থেকে বেশি আমরা তাপ পাই, মানে যেটা ক্যালোরি পাই, এবং সেটাই আমরা বেশি পরিমাণে গ্রহণ করি। 60% ওখান থেকে আমরা পেয়ে যাই। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো যে সেটা যদি কম হয় শরীরে কি রোগ হবে। ঠিক আছে? তাহলে শর্করার অভাবে তো অপুষ্টি দেখা দেবে। যেগুলো প্রয়োজনীয় উপাদান, কিছু একটা কম হলেই অপুষ্টি, পরিষ্কার কথা, কিছু কম হতে দেওয়া যাবে না। আবার বেশি হলেও সমস্যা, বেশি হলেও আবার প্রবলেম। ঠিক আছে? তাহলে রক্তে যদি শর্করার পরিমাণ কমে যায় তাহলে কি হবে? দেহে বিপাক ক্রিয়ার সমস্যার সৃষ্টি হয়, একে হাইপোগ্লাইসেমিয়া বলে। ওকে? তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা কত থাকা দরকার? 70 মিলিগ্রাম/ডেসিলিটার, মানে প্রত্যেক ডেসিলিটারে যেন 70 মিলিগ্রাম করে থাকে। তার যদি নিচে চলে যায় তাকেই আমরা বলবো হাইপোগ্লাইসেমিয়া। তাহলে এটা যদি প্রশ্ন আসে যে শর্করার অভাবে কি রোগ হয়, তাকে আমরা বলবো হাইপোগ্লাইসেমিয়া। টার্মটা ভালো করে মুখস্থ করবো, খাতায় লিখবে অবশ্যই। এবং আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা কত দরকার, যার নিচে গেলে হাইপোগ্লাইসেমিয়া আমরা শনাক্তকরণ করবো, সেটা হচ্ছে 70 মিলিগ্রাম/ডেসিলিটার। ওকে? চলো, আচ্ছা এবার আমরা দেখবো অবশ্যই যে কোন কোন খাদ্য থেকে পাই আমরা। এটাই তো মানে সবার মধ্যে জানার আগ্রহ যে কোথা থেকে কতটা পাচ্ছি, মানে যেটা ছোট থেকে পড়ে এসেছি, এগুলো বেশি বেশি খা, ওগুলো বেশি বেশি খা, শরীরে বেশি শক্তি হবে, সেগুলোই আজকে প্রপার ভাবে জানবো। চলো, তাহলে কার্বোহাইড্রেট বা শর্করা আমাদের শরীরের শক্তির প্রধান উৎস, যা শস্য জাতীয় যে খাবার যেরকম ভাত, রুটি, ওটস, এগুলো থেকে আসে। ফল, কিন্তু সব ফল নয়, কিছু কিছু ফল রয়েছে, দেখো কলা, আপেল, যেগুলো খেলে ইনস্ট্যান্ট এনার্জি পাই। দেখবে স্পোর্টসম্যানরা যে হয়, খেলোয়াড়রা যে হয়, তারা মাঠ থেকে এসে দেখবে কত কত পরিমাণে কলা খাচ্ছে। অন্য ফল কি খাচ্ছে? আরো তো কত রকমের ফল হয়, সবাই কিন্তু কলাটা খায়, কারণ কলা থেকে ইনস্ট্যান্ট এনার্জি মিলবে, সেটা থেকে ইনস্ট্যান্ট শক্তি আসবে, এবং সেখানে শর্করার পরিমাণ অনেক বেশি। তাই অন্য ফলের থেকে কিন্তু তারা প্রচুর পরিমাণে কলা খায়, এটা সবাই লক্ষ্য করবে স্পোর্টসম্যানদের ক্ষেত্রে। কলা, আপেল। শাকসবজির মধ্যে কি রয়েছে দেখো, আলু, মিষ্টি আলু, ভুট্টা, এগুলো থেকে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়া দেখো ডাল জাতীয় যে সমস্ত খাবার রয়েছে, যেরকম মুসুর, ছোলা, এগুলো থেকেও পাই। এছাড়া রয়েছে দুগ্ধজাত খাবার, দুধ, দই, এই সমস্ত খাবারে কিন্তু শর্করা পাওয়া যায়। ভালোভাবে এগুলো পড়বে উদাহরণগুলো। সম্পূর্ণ শস্য, এবার দেখো খাদ্যের ভাগ করে দেওয়া আছে পয়েন্ট আকারে, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়, তাই এইভাবে সাজিয়েছি আমি। দেখো সম্পূর্ণ শস্য, লাল চাল, ব্রাউন রাইস, ওটস, বার্লি, হোল হুইট রুটি ও পাস্তা, এগুলো সম্পূর্ণ শস্য জাতীয় যে খাবার, এগুলোকে একটা লিস্টে রেখেছি। শর্করা যুক্ত যে সবজিগুলো রয়েছে, দেখো আলু, মিষ্টি আলু, ভুট্টা, মটরশুঁটি, শিম ও ডাল জাতীয় যে শস্য, মুসুর ডাল, ছোলা, রাজমা, মটরশুঁটি। ফল রয়েছে কলা, আপেল, আম, বেরি, কমলা, তরমুজ। দুগ্ধজাত, দুধ, দই, ওই যে তোমাদেরকে তখন বললাম দুধে কি থাকে, ল্যাকটোজ থাকে, বলেছিলাম। ল্যাকটোজটা ভেঙে কি হয়, দেখি কেউ উত্তর দাও, ঝট করে বলো, না দেখে ল্যাকটোজ ভেঙে কি হয়? গ্যালাক্টোজ। গ্যালাক্টোজ। ভেরি গুড, ভেরি গুড, এই তো সবাই শুনছে ভালো করে। ল্যাকটোজ থেকে ভেঙে গ্যালাক্টোজ হয়, সেখান থেকে কিন্তু তারপরে হজম হয়। ব্যাস, ঠিক আছে। তাহলে তারপরে দেখো মিষ্টি ও প্রক্রিয়াজাত খাবার কি রয়েছে যেগুলো কম স্বাস্থ্যকর, কেক, বিস্কুট, মিষ্টি, কোমল পানীয়। কোমল পানীয় মানে যেগুলোকে আমরা সফট ড্রিঙ্কস বলি, সফট ড্রিঙ্কস যেগুলো, সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে শর্করা পাই। চলো, এবার তো জানতে হবে স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট। আমরা তো জেনে নিলাম কোথা থেকে পাওয়া যায়, তো দুমদাম করে কিছু খেয়ে নিলাম আর ইনস্ট্যান্ট এনার্জি চলে এলো, তার মানে ভাবছি শরীরে খুব লাভ হয়ে গেল, একদম নয়। ঠিক আছে? তার মধ্যে আমাদেরকে জানতে হবে কোনগুলো হেলদি কার্বোহাইড্রেট, আমাদের ডায়েট চার্টে সেগুলো বেশি পরিমাণে ইনক্লুড করতে হবে। ঠিক আছে? দেখো জটিল কার্বোহাইড্রেট যেগুলো রয়েছে, ফাইবার সমৃদ্ধ, মানে ধীরে ধীরে হজম হয় আর রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে, যেরকম ওটস, ব্রাউন রাইস, শস্য।
জটিল কার্বোহাইড্রেট মানে ওটা ভাঙতে একটু টাইম লাগে, তাই এখানে লেখা আছে দেখো ধীরে ধীরে হজম হয়। ওকে। সাধারণ কার্বোহাইড্রেট কোনগুলো? চিনি ও প্রক্রিয়াজাত খাবার থেকে আসে, দ্রুত শক্তি দিলেও স্বাস্থ্যকর নয়, লেখাই আছে স্বাস্থ্যকর নয়। সাদা রুটি, মিষ্টি। সাধারণ কার্বোহাইড্রেট মানে কি বলতো? যেগুলোর শৃঙ্খলটা মানে যার গঠনটা সরল সাধারণ হয় এবং ঝট করে যেগুলো ভেঙে গিয়ে হজম হয়ে যায়, সেগুলো কিন্তু শরীরের জন্য খারাপ, সেগুলো স্বাস্থ্যকর নয়। যেরকম চিনি বলে না, খাবারে বেশি চিনি খাবে না বা সারাদিন বেশি বেশি পরিমাণে চিনি অ্যাড করবে না কোনো কিছুতে, এই জন্যই বলা হয় ঝট করে ভেঙে যায়, স্বাস্থ্যকর নয়। আর যেগুলো ভাঙতে টাইম নেয়, আস্তে আস্তে হজম হয়, সেগুলো উপকারী। যেগুলো জটিল কার্বোহাইড্রেট, যেরকম আমরা যে ওটস খাই, ব্রাউন রাইস খাই, শস্য জাতীয় খাবার খাই, এগুলো ভালো, আস্তে আস্তে হজম হয়। ওকে, চলো পরেরটা দেখো কি আছে। আচ্ছা, এখানে কিন্তু শর্করা শেষ। আচ্ছা, এবার বলবো কারোর যদি কিছু প্রশ্ন থাকে এত দূর অব্দি করতে পারো, যদি বুঝতে কোথাও সমস্যা হয় তারপর আমি প্রোটিনটা স্টার্ট করব। বুঝতে সমস্যা নেই কারোর? ঠিক আছে, চলো আমি প্রোটিন স্টার্ট করছি। ওকে, দেখো প্রোটিন আমাদের দেহের গঠন উপাদান। আগেই বললাম প্রোটিন কিন্তু মেনলি ওই তাপ শক্তি উৎপন্ন করবে, ক্যালোরি ক্যালোরি তো অবশ্যই দেবে, সবাই তো শক্তি দেবে, কিন্তু শর্করা একটু বেশি দেয়। প্রোটিনের মেন কাজ শক্তি তো দেওয়া অবশ্যই, ফার্স্ট কাজ কিন্তু দেহের গঠন বিন্যাসে সাহায্য করা, হাড়ের গঠন, দেহের গঠন এবং দেহের যে ক্ষয় পূরণ, এগুলোই মেন কাজ। ঠিক আছে, সব প্রোটিন দেহের সমান পরিমাণে শোষিত হয় না, আগেই বলে দিলাম। পরের পয়েন্ট দেখো, ঠিক সেরকম 1 গ্রাম প্রোটিন 4.1 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে 1 গ্রাম প্রোটিন কত তাপ উৎপন্ন করে? কার্বোহাইড্রেট 4 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করে, প্রোটিন 4.1 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করে। আচ্ছা, একটু বলে রাখি, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে তোমরা কি লক্ষ্য করবে? কোথাও লেখা আছে 4 কিলো ক্যালোরি, কোথাও লেখা আছে 4.1 কিলো ক্যালোরি। ঠিক আছে, দুটোই কিন্তু ঠিক। তো তোমাদেরকে বলবো, এক্সামে যদি প্রশ্ন আসে যে শর্করা থেকে কত পরিমাণ কত কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়, অপশানে যদি থাকে 4.1, ওটাতে মার্ক করবে, ভালো করে শুনে নাও। আর যদি থাকে শুধু 4, তাহলে 4-এ মার্ক করবে। দুটো তো কখনোই থাকবে না, 4 আর 4.1 দুটো অপশানে দেবে না। যদি 4.1 থাকে ওটাতে ক্লিক করবে, 4 থাকলে ওটাতে ক্লিক করবে। ঠিক আছে, কারণ যে এক্সাম প্রশ্ন সেট করছে সে যেটা ঠিক বলে মনে করছে সেটাই, এগুলো তো খুব ফ্র্যাকশন মানে খুব স্লাইড চেঞ্জেস, তাই যে যেটা ঠিক মনে করবে সেটাই, বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে। ঠিক আছে, তো 4.1 থাকলে 4.1, 4 থাকলে 4। ওকে, এটা মাথায় রাখবে। পরের পয়েন্ট দেখো, প্রোটিন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত। ওকে, শর্করাতে কি ছিল? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছিল, এখানে এক্সট্রা একটা অ্যাড হলো, কি অ্যাড হলো? নাইট্রোজেন। ওকে, তিনটে উপাদান সেম আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এক্সট্রা যেটা অ্যাড হয়েছে দেখো প্রোটিনে, নাইট্রোজেন, নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত। ওকে, পরে দেখো প্রোটিনে তাহলে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে, তাহলে এটা তো গুরুত্বপূর্ণ যে এক্সট্রা যে মৌলটা অ্যাড হলো, তাহলে সেটা কতটা পরিমাণে থাকছে প্রোটিনে? 16% নাইট্রোজেন থাকে। এছাড়া কি থাকে দেখো, ফসফরাস, লৌহ আর অন্যান্য মৌলিক উপাদান সামান্য পরিমাণে থাকে। মেন মনে রাখবে, তাহলে প্রশ্ন আসতে পারে প্রোটিনে কত পার্সেন্ট নাইট্রোজেন রয়েছে? 16%, ভালো করে মনে রাখবে। তারপরে দেখো, প্রোটিন জাতীয় খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে, অবশ্যই সেটা বেশি পরিমাণে থাকে তো সেটা তো সরবরাহ করবেই। এবার দেখো, প্রোটিন পরিপাক হওয়ার পর অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। প্রোটিন হলো অ্যামাইনো অ্যাসিডের একটি জটিল যৌগ। যেরকম আমরা শর্করাতে পড়লাম, শর্করার সরল রূপ কি? গ্লুকোজ। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড যেরকম পড়লাম, ঠিক এখানে আমাদের মনে রাখতে হবে, বলেছি না সব জটিল হিসেবে আমরা গ্রহণ করছি, সেটা ভেঙে ভেঙে তারপরে হজম হবে। তাহলে প্রোটিনটাও তো জটিল যৌগ, সেটা যখন ভাঙছে কিছুতে একটা পরিণত হবে, সেটা কি? অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তাহলে শর্করা যখন ভেঙে ভেঙে লাস্টে মনোস্যাকারাইডে যাচ্ছে, তারপরে সেটা হজম হচ্ছে, ঠিক সেরকম প্রোটিনও ভাঙতে ভাঙতে কিসে পরিণত হচ্ছে? লাস্টে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হচ্ছে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে প্রোটিনের সরল রূপ কি? অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তাহলে অ্যামাইনো অ্যাসিডের জটিল রূপ কি? বহুভাবে ঘুরিয়ে প্রশ্ন আসবে, ঠিক আছে, ভালো করে বুঝে নেবে, তাহলে সব রকম উত্তর দিতে পারবে। যদি বলে প্রোটিন পরিপাক হওয়ার পর কিসে পরিণত হয়, উত্তর অ্যামাইনো অ্যাসিড। আবার যদি বলে অ্যামাইনো অ্যাসিডের জটিল যৌগ কি, তাহলে প্রোটিন। বোঝাতে পারলাম? পরে দেখো, পরিপাক প্রক্রিয়া দ্বারা এটি দেহে শোষণ উপযোগী অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। পরিপাক হলো, তারপরে সেটা শোষণের ম্যাম উপযোগী হয়। আরেকবার ওখানটাতে বলুন। আচ্ছা, ওই অ্যামাইনো অ্যাসিডের জায়গাটা তো। আচ্ছা, কি বললাম? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ,
যেরকম বলছি যে শর্করা যেরকম ভাঙতে ভাঙতে তার সরল রূপ গ্লুকোজে পরিণত হচ্ছে, মানে মনোস্যাকারাইডে পরিণত হচ্ছে যেখানে একটা শর্করা থাকছে, ঠিক সেরকম প্রোটিনও তো ভাঙতে ভাঙতে তার সরল রূপে পরিণত হবে, তারপরে তো দেহে হজম হবে। তাহলে প্রোটিনের সেই সরল রূপটা অ্যামাইনো অ্যাসিড, এটা মনে রাখতে হবে। তাহলে প্রোটিনের সরল রূপ অ্যামাইনো অ্যাসিড। এইভাবে প্রশ্ন আসতে পারে বা উল্টেও প্রশ্ন আসতে পারে, অ্যামাইনো অ্যাসিডের জটিল রূপ কি? প্রোটিন। ভাইস ভার্সা, উল্টো, প্রোটিনের সরল রূপ অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের জটিল রূপ প্রোটিন। বোঝাতে পারলাম? পরেরটা দেখো, প্রকৃতিজাত দ্রব্যে 22 প্রকার অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে। এটা খুবই ইম্পর্টেন্ট, দেখো এখানে ব্লু কালার দিয়ে হাইলাইট করা আছে যে আমাদের প্রকৃতিজাত যে দ্রব্যগুলো রয়েছে তার মধ্যে কতগুলো অ্যামাইনো অ্যাসিডের সন্ধান বিজ্ঞানীরা পেয়েছে। 22 প্রকার অ্যামাইনো অ্যাসিড, এটা প্রায়ই পরীক্ষায় আসে। কতগুলো অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পেয়েছি? 22টা। 22 রকমের, 22 টাইপের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান আমরা পেয়েছি। ভালো কথা। এবার দেখো, কিছু অ্যামাইনো অ্যাসিড রয়েছে যেগুলো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, মানে যেগুলো শরীরে প্রচুর প্রচুর গুরুত্বপূর্ণ, লাগবেই লাগবে, সেরকম কিছু অ্যামাইনো অ্যাসিড রয়েছে। মানে দেখো, সব অ্যামাইনো অ্যাসিড তো শরীরে খুব বেশি প্রয়োজন নেই, যেগুলো প্রচুর প্রয়োজনীয় সেগুলোকে আমরা বলবো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। যেরকম দেখো, দেহের বৃদ্ধি, ক্ষয় পূরণ ও নাইট্রোজেনের সমতা রক্ষার জন্য কয়েকটি অ্যামাইনো অ্যাসিড অত্যন্ত প্রয়োজন, মানে লাগবেই লাগবে, তাদেরকে আমরা বলবো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। ওকে। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কিন্তু দেহে তৈরি হতে পারে না, খাদ্য থেকে এগুলো সংগ্রহ করতে হয়। মানে তুমি ভাবছো যে আমি কিছু খাবো না, দেহে এমনি এমনি আমার হচ্ছে প্রোডাকশন হয়ে যাবে, হবে না। প্রপার খাদ্যের মাধ্যমে সেগুলোকে আমাদেরকে বাইরে থেকে নিতে হবে। ঠিক আছে। দেহে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের অভাব কিন্তু বিশেষভাবে ক্ষতিকর, যার ফলে কি হয়, যদি সেটার অভাব ঘটে তাহলে নানা রোগ বা উপসর্গ দেখা যাবে। যেরকম দেখো, বমি বমি ভাব হবে, মূত্রে জৈব অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকবে না, এই জিনিসগুলো কিন্তু হবে। যার জন্য প্রচুর পরিমাণে ওই অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড যেগুলো, সেগুলো আমাদের খুব বেশি পরিমাণে দরকার। দেখো, তাহলে প্রোটিনের যে খাচ্ছি, তাহলে তার অভাবে কি রোগ হয় সেটা আমাদেরকে জানতে হবে। দেখো, দেখো রোগ বলতে তার যে কাজ সেটা তো বিঘ্নিত হবে। যেরকম স্বাভাবিক বৃদ্ধি আর গঠন, যেটা প্রোটিনের মেন কাজ, সেটা তো ক্ষতিগ্রস্ত হবে, সেটা তো একদম হবে না। শিশুদের ক্ষেত্রে কি রোগ দেখা দেয়? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায়ই আসে পরীক্ষায়। শিশুদের কোয়াশিওরকর ও ম্যারাসমাস, এই দুটো রোগ দেখা যায় কিন্তু প্রোটিনের অভাবে। তাহলে প্রশ্ন আসতে পারে, প্রোটিনের অভাবে শিশুদের দেহে কি রোগ দেখা দেয়? কোয়াশিওরকর, ম্যারাসমাস যদি দুটোই থাকে অপশনে, তাহলে থাকতে পারে কোয়াশিওরকর অপশন এ তে থাকলো, বি তে থাকলো ম্যারাসমাস, সি তে থাকলো উভয়, দুটোই। তাহলে আমরা অপশন সি করব, কোয়াশিওরকর ম্যারাসমাস দুটোই দেখা যায়। আর যদি একটা অপশনে থাকে, ম্যারাসমাস না থাকে, তাহলে শুধু কোয়াশিওরকরে টিক করব। বোঝাতে পারলাম? দুটো রোগই হয়। একটু দেখে নেবো কি হয়। কোয়াশিওরকর রোগে দেখো, খাদ্যে পর্যাপ্ত প্রোটিনের অভাবে এই রোগ হয়। বিশেষ করে কি হয়, শিশুদের পেট ফুলে যায়। ওই যে দেখি না, সেই বস্তি, কলকাতার যে বস্তিগুলো রয়েছে, গ্রাম্য এলাকায় রয়েছে, যারা খেতে পারে না, বা রাস্তায় সেই যারা আহ ভিক্ষা চায়, তাদের যে বাচ্চাগুলো হয়, সেই পা রোগা রোগা, পেটটা খুব ফোলা, দেখি না, মনে হয় যেন পেটে প্রচুর খাবার, পেটে কোনো খাবারই তাদের নেই। ওটা কোয়াশিওরকর হয়েছে, যার জন্য কি হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, হাত পা সরু হয়ে যাচ্ছে। আর ত্বক আর চুলের রং দেখবে একটা অন্যরকম, ত্বকটা কিরকম হয়ে যায়, খসখসে টাইপের, আর চুলের রং কিরকম একটা অন্যরকম হয়ে যায়। ঠিক আছে, এটা কোয়াশিওরকর রোগের লক্ষণ। ম্যারাসমাসে কি হয়, প্রোটিন ও ক্যালোরির উভয়ের চরম অভাবে এই রোগ হয়। এতে শরীর অত্যন্ত দুর্বল হয়ে শুকিয়ে কঙ্কালসার হয়ে যায়। মানে কোয়াশিওরকরটা প্রাথমিক পর্যায়ে ওটা, সেটা যখন মানে আরো ভয়ানক পর্যায়ে চলে যায়, সেটা ম্যারাসমাস। মানে ওগুলো তো থাকবেই, প্লাস শরীর দুর্বল, মানে সে ভালো করে আর হাঁটাচলা করতে পারছে না, শরীরটা এবার মানে পেট তো ফুলে যাচ্ছে প্রাথমিক পর্যায়ে, তারপরে না সেই বুকের পাঁজর দেখা যাবে, পুরো সেই কঙ্কালের মতো গঠন হয়ে যাবে শরীরের, সেটা হচ্ছে ম্যারাসমাস। মানে এটা একদম মানে লাস্ট পর্যায়ে। ঠিক আছে। এবার দেখি কোন কোন খাদ্য থেকে পাওয়া যাবে। তাহলে এটা মোটামুটি আমরা সবাই জানি, প্রোটিন আমাদের শরীরের গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। দেখো, ডিম, মাছ, মুরগির মাংস, গরুর মাংস, দুধ, পনির, বিভিন্ন ধরনের ডাল, মুগ ডাল, মুসুর ডাল থেকেও কম পরিমাণে পাওয়া যায়, ছোলা, রাজমা, বাদাম হলো প্রোটিন জাতীয় খাবার। ঠিক আছে। এখানে বলে রাখি, বাদাম কিন্তু উচ্চ প্রোটিনযুক্ত খাবার। ঠিক আছে, ওই জন্য বাদামকে হজম করা একটু কঠিন। ঠিক আছে, বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, প্রচুর প্রচুর। ঠিক আছে, প্রচুর প্রোটিন থাকে, ওই জন্য যখন হজমের অসুবিধা হয় দেখবে, পেট খারাপ বা হয় বা কিছু হয়, ডাক্তার বাদাম খেতে বারণ করে। মানে মানে হাই লেভেলের প্রোটিন থাকে, মানে হজম করাটা ওই সময় খুব চাপের হয়। তাই শরীর খারাপ থাকলে কখনোই কিন্তু বাদাম খাবে না। হজমের যদি প্রবলেম থাকে, বাদামটা সেই সময় খাওয়া উচিত নয়। ঠিক আছে।
তাহলে দেখো প্রোটিনের উৎসগুলোকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। দেখো, একটা হচ্ছে প্রাণীজ প্রোটিন, যেগুলো প্রাণীর দেহ থেকে পাবো, আর আরেকটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন, যেগুলো উদ্ভিদের দেহ থেকে পাবো। তাহলে প্রাণীর দেহ থেকে দেখো ডিম, একটা ডিমে প্রায় 6 গ্রাম উচ্চমানের প্রোটিন থাকে। তাহলে একটা ডিম থেকে কত গ্রাম প্রোটিন পাবো? 6 গ্রাম। মুরগির মাংস, বিশেষ করে চামড়া ছাড়া মুরগির বুকে প্রচুর প্রোটিন পাওয়া যায়। মাছ, রুই, কাতলা কিংবা সামুদ্রিক যেসব মাছ হয় যেমন স্যামন, টুনা, প্রোটিনের চমৎকার উৎস। ঠিক আছে, ছোট ছোট যে মাছগুলো হয়, সামুদ্রিক যে ছোট সাইজের মাছগুলো হয়, সেগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। মাংস, খাসির মাংস যাকে আমরা মাটন বলি, চর্বিহীন গরুর মাংস, দুধ, দই, পনির, এগুলো থেকেও পাবো। তাহলে এগুলো হচ্ছে প্রাণীজ প্রোটিনের উদাহরণ। এরপরে দেখো রয়েছে উদ্ভিজ্জ প্রোটিন। উদ্ভিজ্জ প্রোটিন দেখো ডাল, মুগ, মসুর, অড়হর ও মটর ডাল। এবার তোমরা বলবে, ম্যাম ডাল তো সেই শর্করাতেও পড়েছি, আবার প্রোটিনও। তাহলে একটা থেকে তো শুধু একটা পাবো এমনটা নয়, ডালে শর্করাও থাকবে, প্রোটিনও থাকবে। এবার শর্করা একটু বেশি পরিমাণে আছে, প্রোটিনটা একটু কম পরিমাণে আছে, কিন্তু প্রোটিনও পাওয়া যায়। ঠিক আছে, শিম ও বীজি জাতীয় খাবার, ছোলা, রাজমা, কাবুলি ছোলা, মটরশুঁটি, সয়াবিন ও টোফু, সয়াবিন থেকে তৈরি সোয়া বড়ি বা টোফু, বাদাম ও বীজ, দেখো বাদাম, চীনা বাদাম, সূর্যমুখী ও কুমড়োর বীজ। ওকে, এবার যেটা গুরুত্বপূর্ণ, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম, ফার্স্টে পড়ালাম না এখানে, এই দেখো এখানে বললাম যে আমাদের কিছু অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড যেগুলো, সেগুলো আমরা এবার পড়বো। দেখো, এই যে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, তাহলে যেসব অ্যামাইনো অ্যাসিড শরীর নিজে থেকে তৈরি করতে পারে না, বেঁচে থাকার জন্য বা প্রোটিন তৈরির জন্য খাদ্য তালিকার মাধ্যমে, খাদ্যের মাধ্যমে আমাদেরকে সেগুলো সংগ্রহ করতে হয়, সেগুলোকেই আমরা বলবো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই ধরনের অ্যামাইনো অ্যাসিড কটা রয়েছে? দেখো, এই ধরনের অ্যামাইনো অ্যাসিড কিন্তু রয়েছে 9টা। 9টা রয়েছে, ভালো করে মনে রাখবে, 9টা। এবং নামগুলো খুব ভালো করে মুখস্থ করবে। কেন মুখস্থ করবে? তার কারণ আছে। তোমরা ভাবছো আরে নাম তো বড়, প্রশ্ন তো পড়বে না, তাহলে আমাকে কি দিয়ে দেবে নাকি যে 9টা অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো, আমি 9টা বানান করে লিখবো? না, ওভাবে প্রশ্ন আসবে না। কিন্তু তোমাকে এইভাবে প্রশ্ন দিয়ে দেবে হঠাৎ করে, এর মধ্যে এই 4টি অপশনের মধ্যে কোনটা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলে আরো অ্যামাইনো অ্যাসিডের নাম তুলে দিয়ে এখান থেকে একটা নাম তুলে দেবে। এবার তুমি তাহলে তোমাকে বুঝতে হবে যে 4টে অপশনের মধ্যে একটা কোন অ্যামাইনো অ্যাসিডের নাম লেখা আছে, তুমি তখন বুঝতে পারবে না। তুমি ভাবে হায় হায়, সেগুলো তো মুখস্থ করিনি। বুঝতে পারছো? এই জন্যই 9টা নাম ভালো করে মুখস্থ করবে, খাতায় লিখবে, যাতে এর সাথে অন্য অ্যামাইনো অ্যাসিডের নাম দিলেও তুমি একে শনাক্তকরণ করতে পারো। ঠিক আছে, কি বললাম, কি কি রয়েছে দেখো, হিস্টিডিন, আইসোলিউসিন, লিউসিন, লাইসিন, মেথিওনিন, ফেনাইল অ্যালানিন, থ্রোনিন, ট্রিপ্টোফ্যান ও ভ্যালিন। এমন কিছু কঠিন কিছু নয়, এগুলো মুখস্থ করাই যায়। ঠিক আছে, এই 9টা নাম ভালো করে মুখস্থ করবে, যাতে আবার এরকম হতে পারে 4টে মানে 3টে অ্যামাইনো অ্যাসিড অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম দিল, একটা অন্য অ্যামাইনো অ্যাসিড দিল, প্রশ্ন পড়লো এর মধ্যে কোনটা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নয়। দেখবে এর মধ্যে থেকে 3টে নাম তুলে দিয়েছে, বাকি একটা বাইরে থেকে তুলে দিয়েছে, তখন বাইরের অ্যামাইনো অ্যাসিডটাকে তুমি মার্ক করবে যে এটা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নয়। বোঝাতে পারছি? ভালো করে মুখস্থ করবে। আচ্ছা একটু বলি, প্রকৃতিজাত দ্রব্য থেকে কটা অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছে? একটু আগে পড়ালাম, বলো দেখি। 22টা। 22টি। হ্যাঁ 22টি। হ্যাঁ, তাহলে দুটো যেন না গুলিয়ে যায়, সেটা 22টা আর এটা 9টা। ঠিক আছে, চলো দেখো এবার ফ্যাট। ফ্যাট পড়বো, ফ্যাট তো আমরা সবাই জানি। ফ্যাট মানে আবার একটু মোটা ভেবো না, মানে ফ্যাট বেশি খেলে মোটা হয়ে যাবে। আচ্ছা চলো, ফ্যাটকে দেখো কি বলি, শক্তি উৎপাদনকারী উপাদান। মানে ফ্যাট থেকে কিন্তু সব থেকে বেশি ক্যালোরি আমরা পেয়ে থাকি। দেখো ফ্যাট থেকে কত পাচ্ছি, দেখো 9.3 কিলো ক্যালোরি। 1 গ্রাম ফ্যাট থেকে 9.3 কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি। তাহলে প্রোটিন থেকে, শর্করা থেকে পেয়েছিলাম 4 বা 4.1ও বলতে পারো। প্রোটিন আর মানে শর্করা আর প্রোটিন থেকে কিন্তু আমরা একই পাই, 4 বা 4.1, ওই দুটো একই। আর ফ্যাট থেকে পাচ্ছি 9.3, মানে সব থেকে বেশি। ঠিক আছে, প্রচুর পরিমাণে ক্যালোরি আমরা ফ্যাট থেকে পাই। ফ্যাটে কি রয়েছে দেখো, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের পরিমাণ ফ্যাটে বেশি থাকে, এখানে কিন্তু নাইট্রোজেন থাকে না। তাহলে নাইট্রোজেন কোথায় থাকবে? 3টে অপশন দিয়ে বললো, এর মধ্যে কোন, কেউ কিছু বলবে? আচ্ছা, এর মধ্যে কোন যৌগে নাইট্রোজেন বেশি পরিমাণে থাকে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট? উত্তর কি হবে? প্রোটিন। প্রোটিন। হ্যাঁ, উত্তর হবে প্রোটিন। দেখো তাহলে কার্বনের দহন ক্ষমতা বেশি থাকায় স্নেহ পদার্থের অণু থেকে বেশি তাপশক্তি উৎপন্ন হয়। স্নেহ পদার্থ পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। আবার সেই একই জিনিস, কি বললাম, শর্করা
যখন হজম হবে তার আগে ভেঙে ভেঙে কিসে পরিণত হচ্ছে? মনোস্যাকারাইড, গ্লুকোজে পরিণত হচ্ছে। আচ্ছা, প্রোটিন হজম হওয়ার আগে একদম ভেঙে ভেঙে লাস্টে কিসে পরিণত হচ্ছে? তার সরল রূপটা কি? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, এবার স্নেহ পদার্থ বা ফ্যাট, সেটা ভেঙে ভেঙে লাস্টে কিসে পরিণত হচ্ছে? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হচ্ছে। তাহলে এই তিনটের যে সরল রূপ সেটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, মনে রাখার জন্য খাতায় আমরা অ্যারো সাইন করে লিখে রাখবো। শর্করা থেকে তৈরি হচ্ছে কি? মনোস্যাকারাইড বা গ্লুকোজ। আচ্ছা, প্রোটিন থেকে লাস্ট স্টেপে কি পরিণত হচ্ছে? অ্যামাইনো অ্যাসিড। আর ফ্যাট থেকে অ্যারো দিয়ে কি লিখে রাখবো? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। নোটস এর মাঝখানে, নোটস তো অবশ্যই আমরা পিডিএফ থেকে পড়বো, এখানে ডিটেলসে দেওয়া আছে। এক ঝলকে মনে রাখার জন্য আমরা খাতায় কিন্তু এইভাবে সুন্দর করে লিখে রাখবো, যাতে ঝট করে এক ঝলকে দেখলে তিনটের যে সরল রূপ আমরা এক চোখে মানে এক ঝটকায় যাতে পরীক্ষার আগে দেখতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা স্মার্ট ওয়েতে পড়াশোনা করব। ঠিক আছে, পরেরটা দেখো, খাদ্যে 20 প্রকার ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। ফ্যাটি অ্যাসিড 2 প্রকার, অসম্পৃক্ত ও সম্পৃক্ত। এটা ভালো করে পড়তে হবে, কোন ফ্যাটটা ভালো আর কোন ফ্যাটটা খারাপ। অসম্পৃক্ত ফ্যাট না সম্পৃক্ত ফ্যাট সেটা জানতে হবে। দেহে যকৃতের মধ্যে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, কিন্তু যকৃতের ফ্যাটি অ্যাসিড তৈরির ক্ষমতা অত্যন্ত কম। কিন্তু কিছু দেহের জন্য অত্যাবশ্যক ফ্যাটি অ্যাসিড উদ্ভিজ্জ তেলে পাওয়া যায়। উদ্ভিজ্জ তেল থেকে কিন্তু ভালো পরিমাণে কিন্তু যে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড সেগুলো পাওয়া যায়। সেখানে ছিল অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের ক্ষেত্রে, ফ্যাটে রয়েছে ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, খাদ্যে স্নেহ পদার্থের পরিমাণ দ্বারা এর উপকারিতা যাচাই করা যায় না। আচ্ছা, যে স্নেহ জাতীয় খাদ্যে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বেশি থাকে তা বেশি উপকারী। ঠিক আছে, যেরকম দেখো সোয়াবিন তেল, সূর্যমুখী তেল, সরিষার তেল, তিলের তেল, ভুট্টার তেল ইত্যাদি, এসব তেল দিয়ে তৈরি খাবার উৎকৃষ্টতর স্নেহ জাতীয় খাদ্য, যেমন মেয়োনিজ, কাসুন্দি, তেলের আচার। এগুলো ভালো কেন? এগুলোতে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বেশি থাকে। তাহলে আমরা জেনে গেলাম ভালো ফ্যাট কোনটা। অসম্পৃক্ত ফ্যাট বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যেখানে বেশি থাকবে সেটা ভালো, আর সম্পৃক্ত ফ্যাট যেটা সেটা খারাপ। ঠিক আছে, যেসব খাদ্যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বেশি থাকে সে সকল খাদ্যগুলোকে স্নেহ বহুল খাদ্য বলা হয়, যেরকম মাংস, মাখন, পনির, ডালডা, চকলেট, বাদাম। ঠিক আছে, তাহলে সম্পৃক্ত আমাদের ভাবতে হবে তাহলে কোনটা ভালো। অসম্পৃক্ত ওটা ভালো, সম্পৃক্তটা কিন্তু খারাপ। ঠিক আছে, তাহলে দৈনিক মোট শক্তির কতটা পোর্শন আমরা স্নেহ পদার্থ থেকে পাচ্ছি এটা মাথায় রাখতে হবে। 20 থেকে 30% শক্তি আমরা কিন্তু স্নেহ পদার্থ থেকে পাচ্ছি। কেউ দেখি একটু মনে করে বলো তো, শর্করা থেকে কত পার্সেন্ট পড়ছিলাম, দেখি কার কিরকম মনে আছে, কে বলতে পারে ঝট করে? 60%। ভেরি গুড, ভেরি গুড। 60%। একদম একদম, 60% পাওয়া যাচ্ছে কিন্তু শর্করা থেকে। কারণ দেখো এখান থেকে তো বেশি পাওয়া যায়, এবার মনে হবে যে এখান থেকে তো 9.3 কিলো ক্যালোরি পাচ্ছি, তাহলে এখান থেকে এত কম কেন? আরে এটা তো আমরা কম পরিমাণে খাচ্ছি সারাদিন। আমরা কি ভাত রুটির মতো কি আমরা সারাদিন ওই মাংস, মাখন, পনির, ডালডা এত খাচ্ছি? খাচ্ছি না, কম পরিমাণে খাচ্ছি। সেটা বেশি খাচ্ছি তাই সেখান থেকে বেশি আসছে, আর এটা কম খাচ্ছি তাই এখান থেকে কম আসছে। ঠিক আছে, 20 থেকে 30%। দেখো, স্নেহ পদার্থের তাহলে এর অভাবেও তো রোগ হবে, সেটা আমাদের পড়তে হবে। তাহলে কি আছে? খাদ্যে স্নেহ পদার্থের অভাব ঘটলে দেহে ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের অভাব পরিলক্ষিত হয়। আচ্ছা, তোমাদের যখন ভিটামিনের ডিটেলস ক্লাস করাবো, ভিটামিনের চ্যাপ্টার করাবো, সেখানে তোমাদেরকে করানো হবে যে ফ্যাটে দ্রবীভূত ভিটামিন, কিছু ভিটামিন আছে না যেগুলো ফ্যাটে দ্রবীভূত হয়। ঠিক আছে, তাই শরীরে যদি ফ্যাট কম থাকে তাহলে সেই ফ্যাটের মধ্যে দ্রবীভূত হবে কি করে? সেই ভিটামিন গুলো শোষণের জন্য শরীরে ফ্যাট দরকার। তাহলে ফ্যাটই যদি আমি কম খাই, তাহলে এদিকে তো ফ্যাট আমার ঘাটতি হচ্ছে হচ্ছে, প্লাস সেই ভিটামিন গুলো ফ্যাটে দ্রবীভূত হতে পারছে না, দুটোরই অভাব হয়ে যাচ্ছে, মানে একদম সর্বনাশ ব্যাপার। ঠিক আছে, তাই কিছু কিছু ভিটামিন আছে যেগুলো মানে দ্রবীভবনের জন্য ফ্যাট দরকার, তাই ফ্যাটটা অবশ্যই খেতে হবে। ঠিক আছে, তার জন্য দেখো ভিটামিনের অভাবে কি হচ্ছে, সরি, স্নেহ পদার্থ মানে ফ্যাটের অভাবে কি হচ্ছে, ত্বক শুষ্ক খসখসে হয়ে দেহের সৌন্দর্য নষ্ট করে। আমরা জানি ফ্যাট মানে তেল জাতীয় বা তেলতেলে খাবার, তো স্কিনে ময়েশ্চার থাকবে না, স্কিন শুষ্ক হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডের অভাবে কি হবে? শিশুদের একজিমা রোগ হবে, বয়স্কদের চর্মরোগের প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, বিভিন্ন স্কিন ডিজিজ হবে, অ্যালার্জি দেখা দেবে, একজিমা হবে ছোট শিশুদের। ঠিক আছে, অভাবে এগুলো হবে। কোন কোন খাদ্য থেকে পাওয়া যায় বলা আছে, তাও এখানে আবার মেনশন করেছি দেখো। প্রধান যে স্বাস্থ্যকর খাবার রয়েছে অ্যাভোকাডো, বাদাম, তৈলাক্ত মাছ। ফ্যাট শরীরের শক্তির একটি বড় উৎস, এটি কোষের গঠন ও পুষ্টি শোষণে সাহায্য করে। ওকে, দেখো এখানে আবারও কিছু রয়েছে স্বাস্থ্যকর ফ্যাটের কিছু উদ্বায়ী আর উপকারী ফ্যাট। অ্যাভোকাডো মনোস্যাচুরেটেড ফ্যাট, ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। ঠিক আছে, ফাইবার থাকে প্রচুর পরিমাণে, তন্তু থাকে, অ্যান্টি অক্সিডেন্ট থাকে, খুবই ভালো।
তৈলাক্ত মাছ দেখো স্যামন, ম্যাকারেল, সার্ডিন মাছ, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড যদি বলে খুব ভালো ফ্যাটি অ্যাসিড ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড খুবই ভালো। বাদাম ও বীজ, আমন্ড, আখরোট, চিয়া বীজ ও তিসের বীজ স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন রয়েছে। অলিভ অয়েল দেখো উদ্ভিজ্জ তেল, যাতে ভালো মানের ফ্যাট ও ভিটামিন ই পাওয়া যায়। ঠিক আছে, উদ্ভিজ্জ তেল অলিভ অয়েল খুবই ভালো। ওকে। ডিম দেখো, ডিমের কুসুমে স্বাস্থ্যকর চর্বি ও প্রোটিন আছে, এটা সবাই জানি। ডার্ক চকোলেট যেগুলো আমরা খাই, ঠিক আছে, খুব ডার্ক চকোলেট সবারই কম বেশি খুব ভালো লাগে, আমার তো ভীষণ প্রিয়। সেখানে দেখো 70% বা তার বেশি কোকোযুক্ত চকলেটে স্বাস্থ্যকর ফ্যাট থাকে। সব চকলেটে আবার নয়, ডার্ক চকলেটে ভালো ফ্যাট থাকে। ঠিক আছে, অস্বাস্থ্যকর ফ্যাট দেখো সম্পৃক্ত ও ক্ষতিকর ফ্যাট। ঠিক আছে, বলেছিলাম একটু আগে যে সম্পৃক্ত ফ্যাটটা ক্ষতিকর। মাখন ও ঘি অতিরিক্ত পরিমাণে খেলে শরীরে স্যাচুরেটেড ফ্যাট বেরিয়ে যায়। স্যাচুরেটেড ফ্যাট মানে সম্পৃক্ত ফ্যাটের ইংরেজিটাই স্যাচুরেটেড, এটাকে আবার আলাদা কিছু ভাবার দরকার নেই, মানে সম্পৃক্তর ইংরেজি টার্ম স্যাচুরেটেড। খাসির মাংস, রেড মিট অতিরিক্ত চর্বিযুক্ত মাংস, ওই জন্য দেখো ডাক্তার আমাদেরকে বলে কিন্তু যে মাটন কম খাবে, যতটা পরিমাণে অ্যাভয়েড করবে কম খাবে, মাসে একবার বড়জোর। ঠিক আছে, খেতে তো ভালো লাগে কিন্তু বেশি খেলে সমস্যা। পাম তেল ও নারকেল তেল, সেটাও সম্পৃক্ত ফ্যাটের উৎস, মানে স্যাচুরেটেড ফ্যাটের উৎস। প্রসেসড খাবার, প্রসেসড খাবার মানে যেগুলো অলরেডি হাফ রেডি করা থাকে, আমাদেরকে হাফ রেডি করতে হয়। অলরেডি হাফ প্রসেসিং করা আছে যে খাবারগুলো, যেরকম পেস্ট্রি, বিস্কিট, কেক, ভাজা পোড়া খাবার যেগুলো হয়, যেগুলো রেস্টুরেন্টে পাওয়া যায়, প্রসেসড খাবার হয় যেগুলো, সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিকর ট্রান্স ফ্যাট থাকে, যেগুলো ক্ষতিকর। ওকে। কোলেস্টেরল দেখো, কোলেস্টেরল সম্বন্ধে আমরা সবাই জানি, কম বেশি পড়েছি, যে আমাদের যে রক্ত যে নালী থেকে যায় সেখানে কোলেস্টেরল জমা হয়ে গেছে, এরকম আমরা ডাক্তারের কাছে গেলে শুনি। বা কোলেস্টেরল খুব বেড়ে গেছে শরীরে, যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হতে পারে শুনেছি। তো সেটা আজকে ভালোভাবে জানবো। কোলেস্টেরলটা কি? কোলেস্টেরল হলো মোমের মতো এক ধরনের চর্বি জাতীয় পদার্থ। সেটা কখন শরীরে বেশি হয়? যখন আমরা প্রচুর পরিমাণে সম্পৃক্ত ফ্যাট, মানে যেটা খারাপ ফ্যাট, ওটা যদি বেশি পরিমাণে খেতে থাকি, বেশি পরিমাণে কনজিউম করতে থাকি, তখন কিন্তু কোলেস্টেরলের পরিমাণ শরীরে বাড়তে থাকবে অস্বাভাবিকভাবে। ঠিক আছে, মোমের মতো এক ধরনের চর্বি জাতীয় পদার্থ। এটি শরীরকে কোষ গঠন ও হরমোন তৈরিতে সাহায্য করে। ওর কিন্তু দরকার, কোলেস্টেরলের দরকার, আবার না হলে সমস্যা, কিন্তু পরিমাণ মতো, বেশি হলে খুব সমস্যা। রক্তের মাত্রা অতিরিক্ত বেড়ে গেলে কি হবে? ধমনীতে বাধার সৃষ্টি হয়, মানে রক্ত যে যাবে ধমনী থেকে, ধমনীর যে সরু প্রাচীর রয়েছে, ধমনীর যে যেখান থেকে রক্ত যাচ্ছে, সেই ধমনীর নালীর ভিতরে কি হবে? কোলেস্টেরল জমা হবে। তার ফলে কি হবে? একটা সরু যদি পাইপ থাকে, তার মধ্যে জল যায়, পাইপটা যদি নোংরাতে গিয়ে গিয়ে আটকে যায়, তাহলে কি হবে? জল যেতে পারবে না, জল আটকে যাবে। ঠিক সেরকম পাইপের মধ্যে, ধমনীর মধ্যে কি হচ্ছে? কোলেস্টেরল জমা হচ্ছে, রক্ত যেতে পারছে না, আটকে যাচ্ছে, ইনস্ট্যান্ট হার্ট অ্যাটাক হয়ে যাবে বা স্ট্রোক হয়ে যেতে পারে। বুঝতে পারছো? তাই যেগুলো খারাপ ফ্যাট সেগুলো খাওয়া চলবে না। কোলেস্টেরলের প্রকারভেদ কি দেখো, এলডিএল, এইচডিএল। ঠিক আছে, একটু একটু ধরো তো। এলডিএল এর ফুল ফর্মটা তোমাদেরকে বলছি, দেখো। এলডিএল এর ফুল ফর্ম হলো লো ডেনসিটি লাইপোপ্রোটিন। আমি লিখে দিচ্ছি, তোমরা একটু নোট করবে। এলডিএল এর ফুল ফর্ম লো ডেনসিটি লাইপোপ্রোটিন, LYPO প্রোটিন। ঠিক আছে, লো ডেনসিটি লাইপোপ্রোটিন। আর এইচডিএল এর ফুল বলছি ফর্ম, এতটা থাকলে মানে ভালো হতো কোলেস্টেরল পর্যন্ত। আচ্ছা আমি এটা পড়িয়ে শেষ করছি, যেটা পড়াচ্ছি কমপ্লিট করে দিই, তারপর কোলেস্ট্রলটা কমপ্লিট করে। এইচডিএল দেখো হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। হুম, ঠিক আছে, তাহলে লো ডেনসিটি লাইপোপ্রোটিন এলডিএল, আর হাই ডেনসিটি লাইপোপ্রোটিন এইচডিএল। ঠিক আছে, তাহলে এলডিএলটা কি? এলডিএলটা কিন্তু খারাপ কোলেস্টেরল। যেরকম সবকিছু আমরা দেখেছি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে খারাপ ভালো রয়েছে, ঠিক সেরকম ফ্যাটের মধ্যেও খারাপ ভালো রয়েছে। ঠিক আছে, তাহলে এলডিএলটা খারাপ কোলেস্টেরল, আর এইচডিএলটা ভালো কোলেস্টেরল, এটা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। তাহলে যেটা শরীরে দরকার সেগুলোর মধ্যে কিন্তু এইচডিএল থাকবে বেশি পরিমাণে, আর এলডিএল খেলেই ওই ধমনীর মধ্যে আটকে যাবে কোলেস্টেরল। ওকে। তাহলে উচ্চ কোলেস্টেরলের কারণ কি? এখানে অনেক কারণ আছে, শুধুমাত্র যে বেশি পরিমাণে চর্বিযুক্ত তেলযুক্ত খাবার খেলেই উচ্চ কোলেস্টেরলের তা নয় কিন্তু। অলস জীবনযাপন বা ব্যায়াম না করা, যারা পরিমিত পরিমাণে এক্সারসাইজ করে না সকালে,
ঠিক আছে, তাদেরও কিন্তু এটা হতে পারে ধূমপান বা অতিরিক্ত মদ্যপান। হয়তো সে বেশি ফ্যাট জাতীয় খাবার খাচ্ছে না, কিন্তু সারাদিন প্রচুর পরিমাণে ধূমপান করছে, মদ্যপান করছে, তার ফলেও কিন্তু ওই যে খারাপ কোলেস্ট্রল ওটা বেড়ে যেতে পারে। বা অনেক ক্ষেত্রে কি হয়, বংশগত বা জিনের প্রভাবেও হয়। প্রতিরোধের উপায় কি? বেড়ে গেলে কি করব? শাকসবজি খেতে হবে, বেশি পরিমাণে ফল, আঁশযুক্ত খাবার খেতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে। ওই ভাজা পোড়া প্রক্রিয়াজাত যে প্রসেসড ফুড সেগুলো খাওয়া যাবে না। আর ধূমপান, নেশা এগুলো বর্জন করতে হবে। দেখে নাও আজকে লাস্ট পোর্শন যেটা দেখো রয়েছে, কম কোলেস্টেরলকে কি বলা হয়? হাইপোকোলেস্টেরলেমিয়া। ঠিক আছে, আর বেশি কোলেস্টেরল বেড়ে গেলে তাকে আমরা কি বলবো? হাইপার কোলেস্টেরলেমিয়া। তাহলে কম যেখানে থাকবে দেখবে সেখানে হাইপো ওয়ার্ডটা মেনশন থাকবে। হাইপো ইজ ইকুয়াল টু লেস। কম কোনো কিছু হলে, অভাব হলে সেখানে আমরা হাইপো ওয়ার্ডটা ইউজ করি। কোনো কিছু যখন বেশি হয় সেখানে আমরা ইউজ করি হাইপার কথাটা। ঠিক আছে, বাকি টার্মটা দেখো একই আছে, হাইপো কোলেস্টেরলেমিয়া আর হাইপার কোলেস্টেরলেমিয়া। ওকে। আচ্ছা, আজকের তাহলে দেখো এতদূর অব্দি থাকলো, টাইমও হয়ে গেছে, আমি এখানেই শেষ করতাম তোমাদের। ঠিক আছে, কটা বাজে এখন? 8:50। আচ্ছা, তোমাদের সবাইকে জিজ্ঞাসা করছি, টাইম কিন্তু একটু বাকি আছে, তো এতটা থাকবে না আর একটু পড়াবো, তোমরা যেরকমটা বলবে, কারণ দেখো আলটিমেটলি পড়তে হবে তোমাদের। পড়িয়ে দিন, পড়িয়ে দিন, পড়িয়ে দিন। আচ্ছা আচ্ছা, তো কেউ কেউ বলছে পড়িয়ে দিন, কেউ কেউ বলছে এখানেই বন্ধ করে দিন, কারণ আমি যেটুকু দেখলাম টাইম এখনো বাকি আছে। আচ্ছা, তাহলে আমি একটু পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? তো একদিনে তো তোমাদের পড়তে হবে না, তোমাদের পড়ার জন্য টাইম থাকবে, তোমরা কম কম করে পড়বে। ঠিক আছে, অসুবিধা নেই, কম কম করে টাইম নিয়ে পড়বে। আচ্ছা, এরপরে দেখো কি রয়েছে, শক্তির চাহিদা। আচ্ছা, শক্তির চাহিদাটা কি? আমাদের দেহের, জানি আমরা পরিপাক, শ্বসন, রক্ত সংবহন, এই যে বিভিন্ন বিপাক ক্রিয়াগুলো রয়েছে, কার্যক্রমগুলো রয়েছে, সেগুলোর জন্য কিন্তু শক্তি দরকার। বিপাক ক্রিয়া চালানোর জন্য যে শক্তি প্রয়োজন তাকে মৌল বিপাক বলে। শারীরিক পরিশ্রমেও আমাদের শক্তি ব্যয় হয়, আবার খাবার থেকেও আমরা শক্তি পাই, এগুলো আমরা আগেই বলেছি। খাদ্য থেকে যে দেহের মধ্যে তাপ উৎপন্ন হচ্ছে তাকে আমরা ক্যালোরিতে প্রকাশ করি। তাহলে এটা আসতে পারে, খাদ্য থেকে যে তাপ উৎপন্ন হয় তাকে আমরা কোন ইউনিট বা কোন এককে প্রকাশ করি? ক্যালোরি। 1000 ক্যালোরিতে 1 কিলো ক্যালোরি, তার মানে 1 কিলো ক্যালোরি সমান 1000 ক্যালোরি। ঠিক আছে, এটা পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, তাহলে 1 কিলো ক্যালোরি সমান কত ক্যালোরি? 1000 ক্যালোরি। মনে রাখবে, খাদ্যের তাপ শক্তি মাপের একক হলো কিলো ক্যালোরি, দেহের শক্তি চাহিদাও কিলো ক্যালোরিতে নির্ণয় করা হয়। যেটা বললাম যে বিভিন্ন বয়স, উচ্চতা, দৈহিক ওজন, এগুলোর উপরে কিন্তু আমাদের কার কতটা শক্তি লাগবে সেটা নির্ভর করে। আচ্ছা আচ্ছা, এইটুকুই আর বাকি ছিল পিডিএফটা, এই দেখো এখানেই পিডিএফ শেষ। আমি তো জানি 1 ঘন্টা কতটা পড়ালে হতে পারে, সেই অনুযায়ী কিন্তু নোটসটা রেডি করা হয়েছে। ঠিক আছে, দেখো শিশুর কত ক্যালোরি প্রয়োজন, এটা কিন্তু এই চার্টটা খুব ভালো করে মুখস্থ করবে এবং মুখস্থ করে বারবার লিখবে। আমি বারবার বলছি, যে কোনো জিনিস মনে রাখতে গেলে যে শুধু প্রতিদিন পড়ছি পড়ছি হবে না, বারবার লিখতে হবে, নাহলে কিন্তু সংখ্যাগুলো মনে একদম থাকবে না। নবজাতক দেখো, যাদের 0 থেকে 3 মাস বয়স, তাদের কত কিলো ক্যালোরি দরকার প্রতি কেজি ওজন? এখানে দেখো মেনশন করা আছে বারবার প্রতি কেজি ওজন, মানে যার যত ওজন সেটার সাথে এটাকে আমরা যদি গুণ করি তাহলে প্রপার কত কিলো ক্যালোরি দরকার সেটা আমরা পেয়ে যাব। প্রতি কেজি ওজনে কত দরকার? 100 থেকে 120 কিলো ক্যালোরি, যেটা আসবে মায়ের দুধ থেকে। তার কারণ 3 মাস বয়সের শিশু তো আর মায়ের দুধ ছাড়া অন্য কিছু খায় না, পুরোটাই মায়ের দুধ থেকে আসবে। ঠিক আছে, 100 থেকে 120 কিলো ক্যালোরি। শৈশবকাল 4 থেকে 12 মাস যেটা, সেখানে কত দরকার? 85 থেকে 110 কিলো ক্যালোরি দরকার প্রতি কেজি ওজনে। টডলার যেটাকে আমরা বলি, 1 থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে আমরা টডলার বলে থাকি, তো সেখানে কত দরকার? 1000 ক্যালোরি দরকার, বা প্রতি কেজিতে 80 থেকে 100 কিলো ক্যালোরি দরকার। ওকে। 4 থেকে 8 বছর বয়সী যে বাচ্চারা, তাদের কত দরকার? 1200 থেকে 1400 ক্যালোরি দরকার প্রতিদিন। ঠিক আছে, এটা গেল শিশুদের চার্ট। এবার দেখো মায়েদের কতটা দরকার, মারা যখন প্রেগনেন্ট থাকবে বা গর্ভাবস্থা থাকবে তখন কতটা দরকার। গর্ভাবস্থার যে প্রথম 3 মাস, সেখানে দেখো প্রায় মোট 2000 ক্যালোরি দরকার। দ্বিতীয় 3 মাস, সেকেন্ড ফেজ যেটা, সেখানে কতটা দরকার? এক্সট্রা 340 ক্যালোরি যোগ করতে হবে। তার মানে 2000 ক্যালোরি তো থাকবে, তার সাথে এক্সট্রা 340 ক্যালোরি যোগ। গর্ভাবস্থার শেষ 3 মাস, ওখানে কি হচ্ছে? 2000 থাকছে, এক্সট্রা 450 ক্যালোরি যোগ করতে হবে, টোটাল যেটা আসছে সেটা। ওকে। স্তনদানকারী মায়েদের ক্যালোরির চাহিদা স্বাভাবিক চাহিদার সাথে প্রতিদিন অতিরিক্ত 450 থেকে 500 ক্যালোরি বেশি প্রয়োজন। কারণ সবে সবে প্রেগনেন্ট ছিল, এতদিন অপারেশন হয়েছে, মানে নিজের শরীরের ক্ষয় পূরণ, গঠনের জন্য দরকার ক্যালোরি, প্লাস বাচ্চা দুধ খাচ্ছে,
তার জন্য দরকার, তো প্রচুর পরিমাণে ক্যালোরি দরকার, ওই জন্য এক্সট্রা 450 থেকে 500 ক্যালোরি বেশি প্রয়োজন। প্রতিদিন সব মিলিয়ে প্রায় 2500 ক্যালোরি দরকার হতে পারে। ঠিক আছে, তাহলে আজকের এত দূর থাকলো তোমাদের। ঠিক আছে, পুরোটাই এখানে আলোচনা করেছি, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো কালকের তোমাদের একটা আমি মক টেস্ট রাখবো, ঠিক আছে, পুষ্টিবিজ্ঞানের ওপরে। কাল বা 2-3 দিন পরে আমি হয়তো দিতে পারি একটা মক টেস্ট, যেটুকু পড়ালাম তার উপরে। ধীরে সুস্থে 2-3 দিন টাইম নিয়ে ভালো করে পড়ো। পুষ্টিবিজ্ঞানের এই চ্যাপ্টারের উপর থেকে কিছু প্রশ্ন রাখবো, আশা করি সবাই ভালো করে পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে, এরপরে স্যার যখন পড়াবে তার তো আলাদা প্রশ্ন হবে, পুষ্টিবিজ্ঞানের উপরে স্পেশালি আমি একটা মক টেস্ট অ্যারেঞ্জ করবো, সেটা থাকবে, সবাই দিও। ঠিক আছে, আগে ভালো করে পড়ে নাও 3-4 দিন, তারপরে আমি দেবো। কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, তাহলে কারোর কোনো প্রশ্ন নেই, তাহলে আপাতত ধারণাটা আজকে ক্লিয়ার হলো ভালো করে। এটা তো সবে ফার্স্ট স্টার্টিং, নিউট্রিশনের প্রচুর চ্যাপ্টার রয়েছে, প্রচুর ভাগ রয়েছে, ভালো করে পড়তে হবে, জানতে হবে। ঠিক আছে, আর মানে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে যে কোনটা বেশি খাওয়া দরকার, কোনটা কম খাওয়া দরকার। আজ থেকে নিজের হ্যাবিট, নিজের লাইফস্টাইল সব চেঞ্জ করতে হবে, তবেই পড়ার আসল মানে। ঠিক আছে, নাহলে শুধুই মুখস্থ করবো, পরীক্ষায় লিখবো, ওটা করে কোনো আলটিমেট লাভ নেই। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসটা এই অবধি থাকলো। সবাইকে গুড নাইট।